আচ্ছা, একটা কথা বলুন তো, জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো কি সবসময় প্ল্যান করে আসে, নাকি হুট করেই কোনো এক বাইক রাইডে এক অচেনা মানুষের সাথে আলাপ হতে হতেই শুরু হয়ে যায় এই রূপকথা? আজ আমরা এমন একটা জুটির কথা বলবো যাদের প্রেমটা ঠিক সিনেমার মতো রঙিন নয়, বরং আমাদের পাশের বাড়ির ছেলে মেয়েদের মতো বড্ড বেশি বাস্তব। একদিকে ক্যারিয়ারের লড়াই, বেকারত্বের যন্ত্রণা, আর অন্যদিকে পরিবারের আর্থিক অনটন। এই সব কিছুর মাঝেও যখন ভালোবাসা উকি দেয়, তখন জীবনটা আসলে কেমন হয়? আজ আমরা দেখতে চলেছি শিবু আর মিত্রার সেই মিষ্টি আর কিছুটা জেদি প্রেমের গল্প। হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন আপনারা? আমি আরাফাত আছি আপনাদের সাথে, আর চলে এলাম 2026 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা কাপল ফ্রেন্ডলি এর এক্সপ্লেনেশন নিয়ে। তাহলে গাইজ, কথা না বাড়িয়ে লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। কাহিনী শুরু হয় অন্ধ্রপ্রদেশের নেল্লোর শহরের একটা আইসক্রিম শপে। সেখানে শিবা নামের একটা ছেলেকে মনের সুখে আইসক্রিম খেতে দেখা যায়। তার ঠিক সামনেই বসে আছে তার গার্লফ্রেন্ড শাইলু। শাইলুর মেজাজ বেশ খারাপ দেখে শিবা জিজ্ঞেস করে, এরকম আপসেট হয়ে কেন আছো? শরীর খারাপ নাকি মুড সুইং হয়েছে? শিবার এমন হালকা চালে করার প্রশ্ন শুনে শাইলু বিরক্ত হয়ে বলে, তুমি মনে হয় ঠিকভাবে কথা বলতে পারো না, তাই না? শিবা কিছুটা চুপ হয়ে যায়। শাইলু তখন বলতে শুরু করে, আমাদের রিলেশনের এই 2 বছরে আমি শুরু থেকে প্রায় 8টা ইনস্টলমেন্ট জমা দিয়েছি। এখন আর একটা লাস্ট ইনস্টলমেন্ট বাকি, কিন্তু আমি আর পারছি না, তাই আমি আজ সব শেষ করতে এসেছি। কথা বলার মাঝখানেই ওয়েটার আইসক্রিমের বিল নিয়ে আসে। যথারীতি বিলটা শাইলুই মিটিয়ে দেয়। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে শিবা শুধু বেকারই না, বরং তার কাছে খরচ করার মতো কোনো টাকাও নেই। শিবা অবাক হয়ে জিজ্ঞেস করে, সে কি আসলেই ওই ইনস্টলমেন্টের কথা বলছে কিনা? শাইলু সরাসরি জানিয়ে দেয় সে আর অপেক্ষা করতে পারবে না। শিবার মুখ অন্ধকার হয়ে যায়। এটা স্পষ্ট যে শাইলু আজ ব্রেকআপ করতে চাইছে। এরপর শাইলু বাই বলে উঠে যায়, আর শিবা ভাঙা মন নিয়ে সেখানে একা বসে থাকে। এরপর বাসায় আসার পর শিবার বাবা জিজ্ঞেস করে, ইন্টারভিউ কেমন হলো? শিবা বলে, মোটামুটি হয়েছে। এবার তো তার বাবা শুরু করে কাহিনী। বেকার ছেলে বসে বসে খেলে বাবা মায়েরা কথা শোনাতে চায় না, কিন্তু ছেলেমেয়েরা যে ইচ্ছা করে বেকার থাকে না তা তারা বুঝতে চায় না। শিবার বাবা বলে, স্যারকে 1 কাপ চা করে দাও। না থাক, উনি তো আবার বাইরে মেয়েদের সাথে কফি আইসক্রিম এসব খেয়ে আসেন। ঘরের চা কি মুখে রুজবে? মানে ইনসাল্ট করা শুরু করলো আর কি। এরপর পড়াশোনা নিয়ে শুরু করে। এই যে এত খরচ করে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে এনেছে, কিন্তু শিবা হতে চায় ইন্টেরিয়র ডিজাইনার। তার জন্য পড়াশোনার খরচ বাবাই দিয়েছিল, কিন্তু এখনো শিবা কোনো জব ম্যানেজ করতে পারেনি। ছোটখাটো জব করবে তাও না, তার ইচ্ছা নিজের প্রজেক্ট করার। বাবার পয়সায় কতদিন আর খাবে? নিজের ইনকাম করার কি ইচ্ছা নেই? এইসব অনেক কথা সে বলতে থাকে। এটা এখন রোজকার ঘটনা হয়ে গেছে। শিবা চিন্তা করে সে আর এই বাড়িতে থাকবেই না। যেই ভাবা সেই কাজ। একদিন ব্যাগ গুছিয়ে নিয়ে সে বাড়ি থেকে বের হয়ে যায়। তার মা ভাবি অনেক আটকাতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তার মা জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। শিবা বলে সে চেন্নাই যাচ্ছে। এদিকে চেন্নাই তামিলনাড়ুর একটা এলাকায় মেয়েদের হোস্টেল দেখা যায়। হোস্টেল কিপার মহিলা রুমে এসে রাগ দেখিয়ে জিজ্ঞেস করে, আজ আবার কি পানির মোটর অফ না করে চলে এসেছ? আবারও মোটর চলতে চলতে নষ্ট হয়ে গেছে। মহিলা তখন মিত্রাকে খুঁজতে থাকে। মিত্রা বাথরুমে গোসল করছে দেখে তার বান্ধবীরা বলে সে তো গোসলে গেছে। মহিলা রাগ ঝাড়তে ঝাড়তে চলে যায়। প্রায় দিনই মিত্রা এই কাজ করে। যে টাকা মেশিন ঠিক করতে খরচ হয় সেটা তার ভাড়া থেকেও বেশি হবে। এবার আমরা সেই মিত্রাকে দেখি যে রেডি হয়ে বের হচ্ছিল। তখন তার ফোন আসে, আর তার মা অনেকবার কল করেছিল তাকে যখন সে গোসলে ছিল। অন্যদিকে শিবাকে দেখা যায় একটা ভাড়া ছোট বাড়িতে সে থাকে। সে চিলে কোঠার ছাদে গিয়ে বালিশ আর মাদুর নিয়ে ঘুমাচ্ছিল। সকালে উঠে সে গুছিয়ে নিয়ে রুমে আসে। বাথরুমে থাকাকালীন তার বাড়িওয়ালা তাকে মেসেজ দিয়ে জানায় 4 মাস হলো বাড়ি ভাড়া দেয় না। ভাড়া না দিতে পারলে রুম খালি করে চলে যাক। শিবা তার অ্যাকাউন্ট চেক করে, মাত্র 100 টাকা আছে। তাই এ মাসেও বাড়ি ভাড়া মনে হয় দেয়া হবে না। শালু ছেড়ে যাবার পর সে ডেটিং অ্যাপে মেয়ে খুঁজতে থাকে, তবে ভালো পছন্দ মতো মেয়ে পায় না। তবে সে যে কিছু করে না এমনও না। কোন রকমের খেয়ে বেঁচে থাকার জন্য সে বাইক রাইড শেয়ারের কাজ করে। উবার পাঠাও এরকম রাইড শেয়ারের মতো আর কি। এ দিয়ে যা আয় হয় তা দিয়ে সে দুবেলা খাবার খায়। এর মাঝেও শিবা তার ইন্টেরিয়র ডিজাইনের স্বপ্নের পেছনে ছুটতে থাকে। মিত্রা ওদিকে জবের ইন্টারভিউ দিতেই থাকে। একটা জবও তার হয় না। প্রায় 1.5 বছরের মতো চেন্নাই শহরে আছে, কিন্তু একটা জবও ম্যানেজ হয়নি তার। আর শিবার নিজের প্রজেক্ট হচ্ছে না, কারণ তার আগে কোনো বড় কাজের অভিজ্ঞতা নেই বলে কেউ তাকে কাজ দেবার ভরসাও পাচ্ছে না। জব সেক্টরের একটাই সমস্যা, অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স ছাড়া বেশিরভাগ সময় জবে অ্যাপ্লাই করা যায় না। আর অভিজ্ঞতা অর্জন করতে তো সেই জবটাই করতে হবে, এটা তারা বুঝতে চায় না। এত বড় চেন্নাই শহরের 2 প্রান্তে 2 জন জব খুঁজে যাচ্ছে। মিত্রার বাবা তাকে কল করে বাড়ি ফিরে যেতে বলেছে, কিন্তু মিত্রা জব না পাওয়া পর্যন্ত
বাড়িতে যাবে না। তার বাবা তার বিয়ের জন্য ভালো পাত্র দেখেছে। পাত্রপক্ষকে অপেক্ষা করিয়ে রাখতে চায় না, তাই দ্রুত আসতে বলে। কিন্তু মিত্রা এসব শুনে বিরক্ত হয়ে যায়, কল কেটে দেয়। সে ছোটখাটো কন্টেন্টের কাজ করে আর সেই কাজের জন্য তার ফোন আসে আর তার সাথে কথা বলে। এদিকে শিবার ভাই তাকে কল করে বলে বাড়ির পাশের একটা শপিং স্টোরের মালিক আরেকটা শপিং স্টোর ওপেন করবে। শিবার ভাবি তাদের ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে শিবার কথা বলেছে। শিবা চাইলে কাজটা করতে পারে। শিবা জিজ্ঞেস করে তার ভাবি কেমন আছে। শিবার ভাবির বাচ্চা হয় না বলে শিবার বাবা মা তাদের আইভিএফ পদ্ধতিতে বাচ্চা নেওয়ার জন্য ট্রিটমেন্ট করাচ্ছে, কিন্তু ভাবি এই ট্রিটমেন্টের ধকল নিতে পারছে না, তার কষ্ট হয়ে যায়। তবুও স্বামী ও পরিবারের কথা ভেবে সহ্য করে। শিবার ভাইও এটা নিয়ে মন খারাপ করে। শিবা তাকে ভাবের দেখাশোনা করতে বলে আর বাবা মাকে শিবার ব্যাপারে কিছু বলতে নিষেধ করে। শিবার ভাই তাকে নিজের খেয়াল রাখতে বলে আর কিছু টাকা পাঠিয়ে দেবে বলে। ফোন রেখে শিবা বাবার কথা চিন্তা করে। একদিন বাবা বলেছিল শিবা কিছু করতে পারবে না, 2 বেলা খাবার জন্য ভাইয়ের কাছে হাত পাততে হবে। মনে হয় সেটাই এখন সত্যি হচ্ছে। মিত্রাও একটা জায়গায় বসে তার বাবার কথা ভাবতে থাকে। বাবা চায় দ্রুত মেয়ের বিয়ে দিতে, ভালো পাত্র পাওয়া গেছে। এভাবে ব্যস্ত শহরে 2 বেকারের দিন যায়। সেদিন রাতে মিত্রা যখন হোস্টেলে আসে তখন শিবা এসে তাকে আটকায়। তাকে জিজ্ঞেস করে সে তাকে চেনে কিনা। মিত্রা জিজ্ঞেস করে তুমি কে। শিবা বলে আগের দিন শ্বেতা নামের একজনকে এখানে নামিয়ে দিয়ে যায় সে বাইকে, কিন্তু সে এখনো পর্যন্ত ভাড়া দেয়নি। শিবা কাগজে তার নাম্বার লিখে মিত্রাকে দেয় আর বলে সে যেন শ্বেতাকে বলে তার নাম্বারে ভাড়া দিয়ে দিতে। মিত্রা মাথা নেড়ে ভিতরে চলে যায়। রুমে গিয়ে মিত্রা শ্বেতাকে বলে সে বাইকের ভাড়া কেন দেয়নি। শ্বেতা বলে অ্যাপ থেকে আমার সাইট থেকে কেটে নিয়ে গেছে, ওকে কেন দেয়নি আমি জানি না। মিত্রা নাম্বার দিয়ে বলে তুই বলে দে নিজেই, কিন্তু শ্বেতা কিছুই করে না। পরের দিন মিত্রা বাড়ি যাবার জন্য বের হয় ব্যাগপত্র গুছিয়ে। এ সময় বাস স্ট্যান্ড যাবার জন্য ট্যাক্সি পাওয়া যাবে না। তখন সে টেবিলের নিচে শিবার নাম্বার লেখা সেই কাগজটা দেখে। মিত্রা শিবাকে কল করে বলে কাল যে নাম্বার দিয়েছিলে আমি সেই। শিবা বলে আমার টাকা এখনো আসেনি। মিত্রা বলে আমাকে বাস স্ট্যান্ডে নিয়ে যেতে পারবেন এখন, তাহলে ভাড়া আর ওর টাকাও দিয়ে দিব। শিবা বলে আমি বাইক রাইড শেয়ার করি, ট্যাক্সি না। এই বলে ফোন রেখে দেয়। কিন্তু পরের সিনে দেখা যায় বাইকে করে মিত্রাকে তার ব্যাগ লাগেজ সহ নিয়ে যাচ্ছে শিবা। মিত্রা জিজ্ঞেস করে তুমি তো বলেছিলে আসবে না, তাহলে আসলে কেন। শিবা বলে তেমন কোনো রাইড ছিল না আর টাকাও তো ইনকাম করতে হবে, এই জন্যই আসা। এরপর শিবা জিজ্ঞেস করে কোথায় যাবে, তাহলে বাস স্ট্যান্ডে ঠিক জায়গায় নামাতে পারবে। মিত্রা বলে চিতর। শিবা জিজ্ঞেস করে তোমার বাড়ি কি নীল্লোর শহরে। মিত্রা বলে হ্যাঁ। এরপর জিজ্ঞেস করে এখানে কেন এসেছিলে, এখন কেন যাচ্ছ, এইসব আর কি। মিত্রা বলে জবের সন্ধানে এসেছিল, কিন্তু একটা জব লেটারও পায়নি সে। মিত্রা এরপর শিবার ব্যাপারে জিজ্ঞেস করে। শিবা বলে সে ইন্টেরিয়র ডিজাইনার, অন্যের সাথে ছোটখাটো কাজ করত। এখন নিজের প্রজেক্টের জন্য কাজ খুঁজছে, কিন্তু সেভাবে পাচ্ছে না। এরপর কথায় কথায় শিবাও নীল্লো শহরের থেকে এসেছে শুনে মিত্রা বলে তোমাকে আগেও কোথায় যেন দেখেছি মনে হয়। এরপর শিবা তাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। মিত্রা ভাড়া দিয়ে দেয় আর শিবা তাকে 5 স্টার রেটিং দিতে বলে চলে যায়। কিছু দূর যাবার পর মিত্রা আবার কল করে শিবাকে বাস স্ট্যান্ডে ডাকে। শিবা ফিরে এসে জিজ্ঞেস করে আবার কি হলো। মিত্রা বলে আমাকে আমার হোস্টেলে ফিরিয়ে নিয়ে যাও। শিবা আবার ব্যাগ লাগেজ নিয়ে মিত্রাকে তার হোস্টেলে দিয়ে আসে। এবার মিত্রা ভাড়া দিতে গেলে সে নেয় না। মিত্রা হোস্টেলে ঢুকে জানতে পারে সে সিট ছেড়ে নামার পরে আরেকজন সেটা নিয়ে নিয়েছে, মানে এখন আর সিটও ফাঁকা নেই। মিত্রা নেমে এসে আবারও শিবাকে কল দেয়। শিবা এবার একটু বিরক্ত হয়, কিন্তু আবারও আসে। এসে জিজ্ঞেস করে আবার কি হলো। মিত্রা বলে তার সিট আর খালি নেই, এবার কি করা যায়। তখন মিত্রার মাথায় তার বান্ধবী প্রীতির কথা আসে। শিবাকে সে প্রীতির ফ্ল্যাটের অ্যাড্রেস দিয়ে সেখানে নামিয়ে দিয়ে আসতে বলে। শিবা আবার ব্যাগ লাগেজ নিয়ে মিত্রাকে সেই বিল্ডিং এর সামনে নামিয়ে দেয়। মিত্রা ফ্ল্যাটে এসে নক করতেই একটা বয়স্ক লোক দরজা খোলে। মিত্রা জিজ্ঞেস করে আঙ্কেল প্রীতি আছে। লোকটা ইডিয়েট বলে দরজা লাগিয়ে দেয়। পরে প্রীতিকে কল করে মিত্রা জানতে পারে ওই লোক প্রীতির বয়ফ্রেন্ড। মিত্রা একদিন থাকার জন্য বলে, কিন্তু প্রীতি জানায় সে রাতে থাকবে না, তার বয়ফ্রেন্ড থাকবে। এজন্য মিত্রা বলে সে অন্য কোথাও খুঁজে নেবে। তারপর আবার শিবাকে কল করে। শিবা বলে আমি এখনো যাইনি, এখানেই আছি। মিত্রা এবার একটু লজ্জা পেয়ে যায় শিবার সামনে। শিবা বলে এবার কি করতে হবে। মিত্রা বলে আমাকে একটা হোস্টেল খুঁজে দাও, যতক্ষণ লাগে আমার সাথে থেকে, খরচ আমি দিব। শিবা রাজি হয়। এরপর শুরু হয় শহর জুড়ে তাদের থাকার জায়গা খোঁজা, কিন্তু কোথাও রুম খালি নেই, সব জায়গা বুকড। এক জায়গায় পেয়েছিল, কিন্তু 10 দিন পরে খালি হবে। এভাবে তারা শহরের আনাচে কানাচে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও রুম খালি নেই। এর মধ্যে তাদের খাওয়া দাওয়া হয়, তার বিল মিত্রাই দিয়েছে। মাঝে আবার মিত্রার মা জিজ্ঞেস করে সে কখন পৌঁছাবে। মিত্রা বলে সে আরেক জায়গায় ইন্টারভিউর কল পেয়েছে, তাই এখন আসবে না, পরে আসবে। কিন্তু মা বলে ভালো পাত্র বসে থাকে না,
মিত্রা বলে, এরকম করলে আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে পালিয়ে যাব। এভাবে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়, কিন্তু কোনো রুম পায় না। শেষ পর্যন্ত একটা জায়গায় পায়, কিন্তু মিত্রা 8,000 টাকা দিতে রাজি হয়। তবে তারা ভাড়া চায় 15,000 টাকা। তাই মিত্রা ফিরে আসে। এখন শিবা জিজ্ঞেস করে, রাত হয়ে গেছে, কি করবে এবার? মিত্রা বলে, এভাবে একটা মেয়েকে একা ফেলে যাওয়া কি উচিত হবে? শিবা বলে, এখন আবার এই ছেলে মেয়ে টপিক নিয়ে এসো না। মিত্রা বলে, আমি ভাড়া 10,000 পর্যন্ত বাড়াতে পারবো, তুমি ঘর খুঁজে দাও। এবার শিবার মাথায় একটা বুদ্ধি আসে। সে বলে, আমার বাসায় আসবে? মিত্রা তো বাজে ছেলে ভেবে নেয় আর ছি বলে চলে যাচ্ছিল। শিবা বলে, ভুল বুঝো না। মিত্রা বলে, মনে পড়েছে, তোমায় আমি হসপিটালে একটা মেয়ের সাথে দেখেছি। কত মেয়ের জীবন নষ্ট করেছো। আমরা ফ্ল্যাশব্যাকে সেই হসপিটালের সিন দেখি, যেখানে শিবা হসপিটালে ফ্যামিলির সাথে গিয়েছিল। সেখানে মিত্রার সাথে চোখাচোখিও হয়। শিবা বলে, ওইটা আমার ভাবি ছিল। মিত্রাও তার সন্দেহের জন্য লজ্জা পেয়ে যায়। মিত্রা জিজ্ঞেস করে, শিবা কেন তাকে তার বাসায় ডাকছে? শিবা বলে, আমি কয় মাস ভাড়া দিতে পারি না। তুমি ভাড়া দিলে আমার ভাড়ার সাথে কিছুটা উসুল হয়ে যাবে, এর জন্য বললাম। আমি ঘরে তেমন একটা থাকি না, সারাদিন বাইক রাইড শেয়ার করি, কোনো মতে খাবারের জন্য যাই, আর রাতেও ছাদের ঘরে ঘুমাই। তোমার ডিস্টার্ব হবে না। মিত্রা বলে, ঠিক আছে, আমার দেখে পছন্দ না হলে কিন্তু আমি থাকবো না। শিবাও একমত হয়। তখন মিত্রা জিজ্ঞেস করে, আশেপাশের লোক অন্য কোনো মানে করবে না তো? শিবা বলে, করার সুযোগই নেই। এবার আমরা তাদেরকে একটা কটেজে আসার দৃশ্য দেখি। এখানে তারা রুম বুক করে থাকার জন্য। কটেজের ম্যানেজার তাদের দেখে ভালো করে পর্যবেক্ষণ করে, তাদের আইডি কার্ড নিয়ে চেক করে। রুম বুক করার পর ম্যানেজার তাদের ব্যাগ লাগেজ নিয়ে রুমে নিয়ে যাচ্ছিল। আবার আমরা সেই দৃশ্য দেখি যেখানে শিবা তার রুমে থাকার জন্য মিত্রাকে নিয়ে আসে। মিত্রাকে রুমে দিয়ে সে ছাদে চলে যায় বালিশ আর পাটি নিয়ে। মিত্রা রুমে ঢুকে চারিদিক দেখে, এরপর মোবাইল ক্যামেরা অন করে দেখে কোথাও হিডেন ক্যামেরা আছে কিনা। কোথাও সেরকম কিছুর আভাস পায় না। সে শিবাকে বিশ্বাস করতে পারে। এখানে আবার আমরা সেই কটেজের সিন দেখি, যেখানে ম্যানেজার তাদের দিকে এমন ভাবে দেখে যেন এরা অবৈধ কাজের জন্য এসেছে। ম্যানেজার যাওয়ার পর মিত্রা বলে, ম্যানেজার ভাবছে তুমি আমাকে ফুসটি এখানে নিয়ে এসেছো। মিত্রা মজা করে বলে, আসলেও তো তুমি আমাকে ফুসটিয়ে নিয়ে এসেছো। আগে আমি তোমাকে একটা রুমের জন্য পুরো শহর ঘুরিয়েছি, আর এখন তুমি তাই এখানে আমাকে ফুসটিয়ে নিয়ে এসেছো। শিবা কিছু না বলে তাকে গোসল করে নিতে বলে। এ সময় শিবার কল আসে। উপর থেকে জিজ্ঞেস করে, কিরে তোমরা কোথায়? এখানে ঝামেলা হয়ে যাচ্ছে। শিবা কথা শোনা যাচ্ছে না বা সিগন্যাল পাচ্ছে না বলে কল কেটে দেয়। সিন আবার সেখানে ফিরে আসে যেখানে শিবা মিত্রাকে রুমে নিয়ে এসেছিল। পরের দিন সকালে উঠে শিবা তার রান্নাবান্না খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে। মিত্রা দেরি করে ঘুম থেকে ওঠে, তাই তার গুছিয়ে বের হতে দেরি হয়। মিত্রা দেরি করে বের হবার জন্য সরি বলে। এভাবে শিবা তার কাজে যাবার সময় মিত্রাকে তার কাজের জন্য নামিয়ে দিয়ে যায়। পরের দিন ইন্টারভিউতে যাবার সময়ও শিবা তাকে নামিয়ে দেয়। এভাবেই 2-4 দিন চলে যায়। এবার একদিন মিত্রা শিবাকে চা খাবার জন্য এক জায়গায় বসে গল্প করার অফার করে। তারা একসাথে চা খেতে খেতে মিত্রা জিজ্ঞেস করে, ইন্টারভিউ দিতে যাবে? বেস্ট অফ লাক। কিন্তু শিবার মন এখনো খারাপ বোঝা যায়। মিত্রা এবার তার ব্যাপারে আরো জিজ্ঞেস করে। শিবা বলে, বাইক রাইড শেয়ার করে সে মোটামুটি চলার টাকা আয় করে। মিত্রা বলে, মানে এখনো তোমার খরচ ফ্যামিলি থেকেই দেয়? শিবা বলে, আমার বাবা যতদিন আয় করতেন তিনি দিতেন, এখনো মাঝে মাঝে দেন, তিনি বদলাননি, আমিই বদলে গেছি হয়তো। মাঝে মাঝে মনে হয় তাদের মিথ্যা বলছি। ভাইয়াও মাঝে মাঝে টাকা দেয়, মনে হয় তাকেও প্রতারণা করছে। আমার দ্বারা মনে হয় সেভাবে টাকা আয় হবে না, আর আমার ইন্টেরিয়র ডিজাইনের স্বপ্ন পূরণ হবে না। মিত্রা সব কথা মন দিয়ে শোনে। শিবা সেই রাতে উদাস মনে ছাদে বসে বেশিরভাগ সময় কাটায়। পরের দিন শিবা উঠে ফ্রেশ হতে যাবার সময় মিত্রা তাকে ডেকে জিজ্ঞেস করে আজকে সে ফ্রি কিনা। এ পর্যন্ত কয়টা কোম্পানির সাথে যোগাযোগ করেছে? শিবা বলে 20টার মতো। কিন্তু এসব জেনে মিত্রা কি করবে? মিত্রা বলে সে শিবার টেবিলে প্রজেক্টগুলো দেখেছে, তার মনে হয় শিবার কমিউনিকেশন স্কিলের প্রবলেম আছে। শিবা বলে তো এখন কি করতে হবে? মিত্রা বলে সে দেখিয়ে দিবে। আজ শিবার একটা ক্লায়েন্টের সাথে দেখা করার কথা। মিত্রার কথায় শিবা শেভ করে সুন্দর ড্রেস আপ নিয়ে বের হয়। মিত্রা দেখে বলে এখন ভালো লাগছে। শিবা ইতস্তত বোধ করে। এরপর তারা ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়। শিবা মিত্রাকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু মিত্রা বলে তোমার কমিউনিকেশন স্কিলের অভাবে তুমি রিজেক্ট হও, আজ তোমাকে আমি দেখাবো। এবার তারা ক্লায়েন্টের সাথে কথা বলে। মিত্রাই সব কথা বলে, প্রজেক্ট বুঝায়, কিন্তু ক্লায়েন্ট বলে তাদের আইডিয়া ভালো, কিন্তু তারা তো আগে কোনো কাজ করেনি, তাই তাদের ভরসা করতে পারছে না। শিবা তো সব গুছিয়ে মিত্রার উপর ঠান্ডা রাগ দেখিয়ে বেরিয়ে আসে। এরপর একটা দোকানে চা খেতে খেতে বলে, তুমি বলেছিলে কমিউনিকেশন স্কিলের অভাব, এখন কি হলো তাহলে ব্যাপারটা? মিত্রা বলে, আমি ভেবেছিলাম মেয়ে মানুষের ইনফ্লুয়েন্স হলে অ্যাটেনশন পাবে বেশি। শিবা বলে, এসব অ্যাটেনশন দিয়ে কাজ হয় না। শিবার আগে বাইক স্টার্ট করে রওনা দিতে যায়, কিন্তু বাইক চালু হয় না। বাইক নিয়ে তারা মেকানিক শপে যায়। মেকানিক বলে 1000 টাকা লাগবে ঠিক করতে, চেন নষ্ট হয়ে গেছে। শিবা বলে, আমার কপালটাই খারাপ, ভালো কিছুই হয় না।
রাত হয়ে যায়, দুজনে একটা সিঁড়ির ধাপে বসে ভাবে কি করা যায়। মিত্রার মাথায় একটা আইডিয়া আসে। সে গুগল ম্যাপে একটা ফেক লোকেশন ক্রিয়েট করে। শিবার থেকে তার কোম্পানির নাম কি দিতে চায় আর লোকেশন কি হবে এটা নিয়ে ইনফরমেশন নিয়ে একটা লোকেশন পিন করে। এবার তার লিঙ্ক দিয়ে শিবাকে বলে তোমার ফ্রেন্ডদের বলো এটা রিভিউ দিতে। শিবা বলে এতে কি কাজ হবে? মিত্রা বলে কিছুটা এগোনো যাবে। শিবা লিঙ্ক শেয়ার করে সাথে সাথে অনেক ফ্রেন্ড স্টার দিয়ে রেটিং দেয়। শিবা তো অবাক হয় আবার খুশিও হয়। পরের দিন সত্যি একটা কল আসে শিবাকে দিয়ে কাজ করানোর ব্যাপারে। শিবা তো সকাল সকাল ঘুম থেকে উঠে এমন কল পেয়ে ভীষণ এক্সাইটেড হয়ে যায়। সে মিত্রার সামনে এসে কলে কথা বলে, কারণ এমনিতেই তার কমিউনিকেশন স্কিল ভালো না, কি বলতে কি বলে ফেলে। আবার লোকটা শিবাকে লোকেশন দিয়ে আসতে বলে দেয়। শিবা মিত্রাকে তার সাথে যেতে বলে, প্রথম প্রজেক্ট যেহেতু, আর মিত্র যেহেতু তাকে হেল্প করেছে। তারা সময় মতো সেখানে পৌঁছে যায়। বাড়ির মালিক তো খাতা কলম নিয়ে বসে আছে। শিবাদের আগে আরো 4-5 জন কাজ করানোর জন্য ইন্টারভিউ দিয়ে গেছে বোঝা যায়। লোকটা এবার কাজ, দাম, প্রোডাক্ট নিয়ে নানা প্রশ্ন করে তা খাতায় লিখে রাখে। শিবাও সুন্দর করে বুঝিয়ে বলে। লোকটা জিজ্ঞেস করে কেন আপনাদেরকেই কাজ দিব? মিত্রা বলে আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি আর 5 বছর পর্যন্ত ফ্রি সার্ভিসের ব্যবস্থা দিচ্ছে। শিবা এবার বলে আমাকে রুম দেখালে আমি আরো ভালো হিসাব বোঝাতে পারবো। লোকটা এবার তাদের দুজনকে একটা বেসিন সিঙ্কের কাছে নিয়ে আসে, আর এই সিঙ্কের নিচে একটা কাবার্ড লাগবে। শিবা আর মীরার তো মাথায় হাত, এত কষ্ট করে এখানে এসেছে এইটুকুর জন্য। শিবা তো মেজাজ গরম করে প্রায় চলেই যাচ্ছিল। মিত্রা বলে এটা তোমার প্রথম কাজ, আমার মনে হয় করা উচিত। কিন্তু শিবার তো আত্মসম্মানে লাগছিল। তাও মিত্রার কথায় সে তার এক ফ্রেন্ড আন্নাকে ডাকে। আন্না ভাবে এখানে কোনো পূজা করতে হবে, সেভাবে আইটেম নিয়ে আসে। আন্না আসার পর শিবা তাকে সব বলার পর তো সে রেগে যায়। শিবা আর মিত্রা অনেক রিকোয়েস্ট করে রাজি করে। পরে তারা কাজ শুরু করে। এখন এর মধ্যে লোকটা এসে আন্নাকে কাবার্ড লম্বা না চওড়া, খাটো না মোটা এসব ডিরেকশন দিচ্ছিল। আন্না বলে আপনি কি এর মধ্যে শুয়ে থাকবেন নাকি কিছু জিনিস রাখবেন? আমি জানি কি করতে হবে, প্লিজ জ্ঞান দিবেন না। লোকটা আন্নাকে ইডিয়েট বলে চলে যায়। রাতে কাজ শেষ করে ফেরার সময় শিবা মিত্রাকে তার কাজের জন্য শেয়ারের টাকা দেয়। মিত্রা টাকা রাখতে গিয়ে দেখে তার পার্স হারিয়ে গেছে। তাতে টাকা ছিল না, কিন্তু ঘরের চাবি ছিল। সেদিন রাতে তাদের তালা ভেঙে ঘরে ঢুকতে হয়। এবার আমরা সেই কটেজের দৃশ্যতে ফিরে যাই। এটা হয়তো মিত্রা আর শিবার ভবিষ্যতের দৃশ্য, যেটার উৎস হয়তো পরবর্তীতে জানতে পারবো। তো এখানে ম্যানেজার সিসিটিভি চেক করে দেখে যে কোনো গোপন ভিডিও পাওয়া যায় কিনা, কিন্তু কিছু না পেয়ে সে হতাশ। তখন আমরা শিবা আর মিত্রাকে বারান্দায় দাঁড়িয়ে এই গোপন ক্যামেরার বিষয় নিয়ে কথা বলে হাসাহাসি করতে দেখি। সিন আবার প্রেজেন্টে চলে আসে। শিবা আর মিত্রা বৃষ্টিতে ভিজে একটা বাসে ওঠে। কথায় কথায় শিবা জিজ্ঞেস করে মিত্রার জীবনে ভালোবাসা ছিল কিনা। মিত্রাও সরলে বলে একটা ছেলে ছিল, কিন্তু পরে জানতে পারে সে কিছুটা অ্যাডাল্ট, নিষিদ্ধ কাজ করে টাকা আয় করে। অবশ্য এটা ব্রেকআপের পর জেনেছিল। এবার মিত্রা শিবাকে জিজ্ঞেস করে, শিবাও শাইলুর ব্যাপারে বলে। একটু মন খারাপ হয় তার মন ভালো করতে মিত্রা বলে চলো আমরা এখানে নেমে পড়ি। শিবা অবাক হয়, তবুও বৃষ্টির মধ্যে নেমে পড়ে। তারা রোড সাইডে একটা ফুড কোর্টে যায়। মিত্রা বলে আমার তো এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করতে মন চায়। শিবা বলে লোকে পাগল বলবে। মিত্রা বলে লোকেদের বলতে দাও। শিবা বলে তোমার কি ভবিষ্যতের ভাবনা নেই, শুধু বর্তমান নিয়ে থাকো? মিত্রা বলে বর্তমান এমন ভাবে কাটানো উচিত যাতে অনুশোচনা না থাকে। রাতে বৃষ্টিতে ভিজে ভিজে তারা যখন বাড়ি ফিরছিল তখন গলির মধ্যে হঠাৎ শিবা মিত্রার ক্লোজ হয়ে যায়। মিত্রা বলে এবার কি তাহলে লোকে পাগল বলবে না? শিবা বলে বর্তমানে কোনো অনুশোচনা রাখতে চায় না। এবার তারা বাসায় ফিরে আসে। দুজনের মনে কিছু চাচ্ছিল, কিন্তু সাহস হয় না বলে শিবা ছাদে চলে যায় আর মিত্রা রুমে থাকে। কিন্তু অনেক রাতে আবার শিবা তাকে ফোন করে, রোমান্টিক কথা বলতে চায়, কিন্তু তা হাস্যকর মনে হয়। পরে তারা চেষ্টা করে অনেকক্ষণ পরে রোমান্টিক কথা বলতে শুরু করে। শিবা এবার তার রুমে চলে আসে আর রোমান্টিক মুহূর্ত কাটায়। পরে রাতে তারা ছাদে বসে কথা বলতে থাকে আর মিত্রা দেখায় শিবার কাজের একটা রিয়েল রিভিউ এসেছে। শিবা অনেক খুশি, মিত্রাও খুশি। সে শিবাকে বলে জড়িয়ে ধরার জন্য। তারা ছাদে শুয়ে আকাশ দেখতে থাকে আর তারাময় আকাশ অনেক সুন্দর লাগে। এভাবে 2-3 দিন যাবার পর আবার সেই প্রথম ক্লায়েন্ট কল করে। তখন আন্নাকে নিয়ে তাদের দেয়া লোকেশনে যায়। তখন আন্না বলে আগের বার কাবার্ড করতে দিয়েছিল, এবার যে কি দিবে কে জানে। কিন্তু এখানে দেখা যায় অনেক বড় প্রজেক্ট পায় তারা। পুরো বাড়ির ইন্টেরিয়র ডিজাইন তাদেরকে করতে দেওয়া হয়। আর এই প্রজেক্টে তার প্রথম ক্লায়েন্টই রেফারেন্স হিসেবে দিয়েছে। শিবা তো অবাক হয়ে যায়, আর সে এই প্রথম বড় প্রজেক্ট পায়। 2 লাখ টাকা অ্যাডভান্সও পেয়ে যায়। শিবা প্রথমে মিত্রাকে কল করে গুড নিউজটা দেয়। এবার শুরু হয় তাদের ব্যস্ত দিন। মিত্রাকে সাথে নিয়ে সব জিনিস কিনতে যায়। তাদের কাজ চলে আর সাথে দুজনের প্রেমও চলে। আন্নাকে তো সেই প্রথম ক্লায়েন্ট ভালোই চাপে রাখে কাজ করার জন্য। এটা সেই ক্লায়েন্টের মেয়ে আর জামাইয়ের বাড়ি বলে কথা। এর মধ্যে বাড়ির মালিকের স্ত্রীর সাথে
একটু ফ্রিলি কথা বলায় মিত্রা আবার জেলাস ফিল করতে থাকে। শিবা তার মান ভাঙায়, তবে আন্না বিপদে পড়ে যায়। সেই লোক তার কাজে প্রচুর বিরক্ত করতে থাকে। আন্না তো কাজ করাই বাদ দিতে চায়, কিন্তু শিবা আর মিত্রা তাকে রিকোয়েস্ট করে, বুঝিয়ে বলে। আর লোকটা হয়তো প্যারা দেয়, কিন্তু মন ভালো। এরপর তাদের কাজ ভালো ভালোই শেষ হয়। আর গৃহপ্রবেশ অনুষ্ঠানে শিবা, মিত্রা, আন্নাদেরকেও ইনভাইটেশন দেওয়া হয়। এই প্রজেক্টের পর শিবা আরো অনেক প্রজেক্ট পায়, আরো ইনকাম বাড়ে। তারা নিজেদের ফ্ল্যাট কিনে নেয়। পুরনো ফ্ল্যাট থেকে বের হবার সময় দেয়ালে গুড বাই লিখে যায় মিত্রা। তারা বিভিন্ন জায়গায় ঘোরে। প্রীতি আর তার বয়ফ্রেন্ডও এদের সাথে যোগ দেয়, অনেক মজা করে। শিবার চাপ বাড়ে, ব্যস্ত দিন যায়। মিত্রাকে এখন সময় বেশি দিতে পারে না। একদিন মিত্রা ইন্টারভিউ দিতে যাবার জন্য শিবাকে পৌঁছে দিতে বলে, কিন্তু শিবা তো ব্যস্ততার অজুহাত দেয়। কিন্তু পরের দিন ঠিকই শিবা মিত্রাকে পৌঁছে দেওয়ার জন্য চলে আসে। তারা হাঁটতে হাঁটতে ব্রিজের কাছে দাঁড়ায়। প্রথমে মিত্রার অভিমান হলেও আস্তে আস্তে তা কমে যায়। শিবা বলে, কোথাও তো জব হচ্ছে না, আমার সাথে কাজে জয়েন করতে পারো। আস্তে আস্তে শিখে নিলে পরে ভালো কিছু করতে পারবে। কিন্তু মিত্রা নিজের থেকে কিছু করতে চায়। এখানে মিত্রার মনে হয় শিবা তাকে হয়তো ছোট করে দেখছে বা তার স্বপ্ন পূরণ করতে হেল্প করছে না, সাহসও দিচ্ছে না। শিবা বলে, তুমি তো বর্তমান নিয়ে ভাবো, ভবিষ্যৎ নিয়ে ভাবো না। এসব কথাবার্তা বলতে বলতে তাদের মধ্যে বিয়ে নিয়ে এছাড়া অন্যান্য কথায় অনেক কথা কাটাকাটি শুরু হয়ে যায়। শিবার কাজ নিয়ে ব্যস্ততা এবং তাকে সময় না দেয়া, এসব নিয়ে মিত্রা তাকে কথা শোনায়। এক পর্যায়ে রেগে শিবা অনেক উল্টাপাল্টা কথা বলে এবং মিত্রাকে চলে যেতে বলে। রাগে দুঃখে মিত্রা চলেই যায়। শিবা আটকায় না। আর শিবা আর মিত্রা দুজনের কেউই এটা নিয়ে খুশি হয় না। একটা আনঅফিসিয়াল ব্রেকআপের মতো সম্পর্ক হয়ে যায় আর কি। এর মধ্যে শিবার মা শিবাকে আর মিত্রার মা মিত্রাকে কল করে, টুকটাক কথা বলে খোঁজ খবর নেয়। তারপর দুজনের মা বাবাই জানায় তারা চেন্নাইতে আসবে। দুজনেই তো অবাক। শিবার মা বাবা আসবে শিবার ভাবির বাচ্চা নিয়ে ট্রিটমেন্ট করাতে, আর মিত্রার বাবা মা আসবে মিত্রার জন্য যে পাত্র ঠিক করেছে তার সাথে তার কথা বলাতে বা দেখা করাতে। অনিচ্ছা সত্ত্বেও মেনে নিতে হবে আর কি। মিত্রা প্রীতির সাথে কথা বলে তার ফ্ল্যাটের চাবি নিয়ে রাখে। বাবা মা আসলে তাদের থাকতে দিতে হবে অন্তত তাই। প্রীতি তার বয়ফ্রেন্ড নিয়ে হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। মিত্রা তাদের ফ্ল্যাটে এসে সব জামাকাপড়, জিনিসপত্র, ব্যাগ, লাগেজ গুছিয়ে নিয়ে চলে যায়। একটা কথা বলে না। শিবাও চুপচাপ এগিয়ে দেয়। দুজনেরই বাবা মা পরিবার নিয়ে চেন্নাই শহরে আসে। পরের দিন শিবা তার পরিবারের সাথে হসপিটালে যায় ভাবির ট্রিটমেন্ট প্রসেসের জন্য। মিত্রা তার বাবা মায়ের সাথে দেখা করতে যায় সেই পাত্রের সাথে। ছেলেটার নাম কার্তিক। শিবা ও মিত্রা দুজনেই অনেকবার ভাবে মেসেজ দিবে, কিন্তু আর দেয়া হয় না। এদিকে শিবা আবার ডেটিং অ্যাপে একটা মেয়ের সাথে ম্যাচ হয়। মেয়েটাও মেসেজ করে, কিন্তু শিবা ভাবে সে রিপ্লাই দিবে কিনা। এদিকে কার্তিক এসে মিত্রার পরিবারের সাথে কথা বলতে শুরু করে। আর এই বিয়েতে আপত্তি নেই বোঝাই যাচ্ছে। আর মিত্রাকেও তার পছন্দ হয়েছে। মিত্রার মনে তো শিবা ছাড়া আর কেউই নেই, আবার সে এটা বলতেও পারছে না। শিবার ভাবিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। শিবা কাউন্টারে পেমেন্ট প্রসেস ক্লিয়ার করতে চায়, কিন্তু হঠাৎ তাকে ডাক দেওয়া হয় আর পরিবারের সবাইকেও। তার ভাবির হঠাৎ প্রেশার বেড়ে যায়, তাই এই আইভিএফ প্রসেস মনে হয় না তার জন্য ঠিক হবে। আর সেই মুহূর্তেই মিত্রা শিবাকে ফোন করে। দৌড়ে আসার সময় শিবা কাউন্টারে ফোন রেখে এসেছিল, আর সেখানেই সেটা ভাইব্রেশন হতে হতে নিচে পড়ে যায়। কার্তিকের সাথে দেখা করার পর সেদিন রাতে মিত্রার বাবা মা ফেরার জন্য রওনা দেয়। মিত্রা তাদের ট্যাক্সিতে তুলে দেয়। মিত্রার বাবা যাবার সময় বলে পরের বার কার্তিককে এই ফ্ল্যাটে এনে আপ্যায়ন করতে হবে। আর শিবা তো অনেকবার মিত্রাকে কল করে, কিন্তু নাম্বার বন্ধ পায়। অস্থির হয়ে ওঠে সে, আর রাগে ডেটিং অ্যাপে ডিলিট করে দেয়। তখন ছাদে তার ভাইয়া ভাবির কাপড় শুকাতে দিচ্ছিল। এত রাতে কাপড় ধুয়ে দিয়েছে দেখে শিবা অবাক হয়। ভাইয়া তার ভাবির এই কষ্ট সহ্য করে ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ার কষ্ট নিয়ে কথা বলে। স্বামী হিসেবে সে চায় না তার স্ত্রী এত কষ্ট পাক। তার উচিত পাশে দাঁড়ানো, তার হয়ে কথা বলা। বাচ্চা তো দত্তক নেওয়া যায়, এত কষ্ট মেনে নিতে হবে এমন কথা নেই। এসব কথা বলে ভাইয়া চলে যায়। রাতেই শিবা আন্নাকে নিয়ে ক্লায়েন্টের কথা বলে মিত্রার সাথে দেখা করতে যায়। ফ্ল্যাটে গিয়ে নক করতেই মিত্রা দরজা খোলে। এখনো অভিমান করে আছে, তাই বলে, এখন কি করতে আসছো? শিবা অভিমান ভাঙাতে চেষ্টা করে। মিত্রা বলে, যখন প্রয়োজন ছিল তখন পাইনি, এখন কেন? শিবা তাকে পরিস্থিতি বোঝাতে চেষ্টা করে। মিত্রা বলে, বাবা মা পাত্র দেখে গেছে, বিয়েও ঠিক করে ফেলবে। শিবা বলে সে নিজেই পাত্রের সাথে কথা বলে ঠিক করে নেবে, দুজনে একটু রোমান্টিক টাইম পার করতে চায়। তখন বেল বেজে ওঠে। মিত্রা দরজার ফাঁকা দিয়ে দেখে তার বাবা মা ফিরে এসেছে। শিবাকে তাড়াতাড়ি বাথরুমে লুকিয়ে যেতে বলে। মিত্রা ভেবেছিল তার বাবা মা কিছু ফেলে গেছে বলে নিতে এসেছে, কিন্তু পরে জানা যায় তাদের গাড়ি কাল সকাল 11টায়, আজ রাত 11টা না। এবার শিবা কিভাবে বের হবে ভাবতে থাকে। সে তো ফেসে গেল। মিত্রার বাবাও এবার শিবার স্যান্ডেল দরজার কাছে দেখে। মিত্রার বাবার মনে পড়ে এই কয়েকদিনে সে ছেলেদের কাপড়, আন্ডারওয়্যার, এমনকি সিগারেটের টুকরো দেখেছে ফ্ল্যাটে।
তার মানে এখানে তার মেয়ে কি ছেলে নিয়ে থাকে? সন্দেহজনক ভাবে সে এবার এদিক ওদিক খুঁজতে শুরু করে। মিত্রাও তার প্রশ্নে নার্ভাস হয়ে যাচ্ছিল। শিবা তখন বাথরুম থেকে বের হয়ে বলে, ডিশলাইন ঠিক হয়ে গেছে, আমি আসছি। মিত্রার বাবা কলার টেনে ধরে, এত রাতে কে ডিশলাইন ঠিক করতে আসে? শিবার কলার ধরে টানতে টানতে বিল্ডিং এর নিচে নিয়ে আসে। মিত্রার সাথে সাথে প্রীতিকে কল করে। প্রীতি তো তার বয়ফ্রেন্ডের সাথে বিজি। মিত্রা এরপর আন্নাকে কল করে। আন্না সব শুনে বলে, আমাকে বলল ক্লায়েন্ট দেখা করতে এসেছে, আর এখানে এসে এভাবে ধরা খেল। আচ্ছা, আমি ব্যবস্থা করছি। প্রীতিও খবর পেয়ে বয়ফ্রেন্ডকে দ্রুত যেতে বলে, কারণ ফ্ল্যাট তো তাদের, ঝামেলা হলে তাদের গাড়ি আগে পড়বে। মিত্রার বাবা সবার সামনে শিবাকে অপমান করে। এই বিল্ডিং এর সিকিউরিটি এমন কেন? একা মেয়ের ঘরে পুরুষ চলে আসে কি করে? লোকজন জড়ো হয়ে যায়। প্রীতি তার বয়ফ্রেন্ড নিয়ে চলে আসে। মিত্রার বাবাকে শান্ত হয়ে রুমে গিয়ে কথা বলতে বলে, কিন্তু সে তো রেগে আছে। প্রীতির বয়ফ্রেন্ডকে তার বাবা বানিয়ে দিয়েছিল। পরে বয়ফ্রেন্ড শুনে শকড হয়ে যায়। আন্না তো তার প্ল্যান নিয়ে চলে আসে শিবাকে বাঁচাতে, কিন্তু মিত্রার বাবা তো এত সহজে ছাড়বে না। সে প্রীতিকে জিজ্ঞেস করে তাদের কোন ডিশ লাইন। প্রীতি বলে এয়ারটেল, কিন্তু আন্না এনেছিল টাটা স্কাই এর গাড়ি। এবার আন্নাও একটা থাপ্পড় খায়। আন্না বলে, এই ছিল ক্লায়েন্টের কাজ, মাঝখানে আমি ফেসে গেলাম। প্রীতির বয়ফ্রেন্ড বলে, প্ল্যান ভালো করে করতে হয়। আন্না তো উল্টো বলে, আপনি বরং মেয়েটার জীবন নষ্ট করবেন না। প্রীতির বয়ফ্রেন্ড তাকে চুপ করতে বলে। পরের দিন রেস্টুরেন্টে দুই পরিবারের মধ্যে তুমুল ঝগড়া, কথা কাটাকাটি হয়। মিত্রার বাবা বলে, এত রাতে একা মেয়ের ঘরে ঢোকার সাহস কি করে হয়? শিবার বাবা বলে, আপনার মেয়ে দরজা খুলে দিয়েছে, আমার ছেলে তো দরজা ভেঙে যায়নি, তাই না? শিবার ভাই বলে, তারা একে অপরকে ভালোবাসে। মিত্রার বাবা বলে, সব প্রেমের বিয়ে আমাদের ফ্যামিলিতে হয় না। আমরা মেয়ের জন্য পাত্র দেখেছি, 6 মাসের মধ্যে বিয়েও হবে, তাই আমাদের মেয়ের পিছু ছেড়ে দিন। দরকার হলে আমরা শিবার জন্য ভালো মেয়ে খুঁজে দিব। পাশ থেকে প্রীতির বয়ফ্রেন্ড আস্তে করে বলে, তারা এমনি বিবাহিত দম্পতির মতো লিভ টুগেদার করে। প্রীতি বলে, আস্তে কথা বলো। শিবার মা বলে, মিত্রা তুমি চলে এসো তো আমাদের বাড়ি, আমরা শুধু আমাদের ছেলের সুখ চাই, আর কিছু লাগবে না। মিত্রার বাবা বলে, হ্যাঁ যাও, ডাকছে তো তোমাকে, যাও। মিত্রা তার মায়ের দিকে দেখে। তার মা অপমানিত বোধ করে চুপ হয়ে আছে। মিত্রা তাই কিছু বলে না। মিত্রার বাবা তাদের নিয়ে চলে যায়। এত সময় নষ্ট করতে পারবে না তারা। তবে মিত্রা যাবার সময় প্রীতির ফ্ল্যাটের চাবি দিয়ে যায় আর শিবার বাবা মাকে বলে যায়, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই, আমি নিজেই যোগাযোগ করব। শিবা একটু প্রাউড ফিল করে মিত্রাকে নিয়ে। এরপর কয়েকদিন হয়ে যায়। শিবা তার কাজে মন দেয়। ভাবি তাকে জিজ্ঞেস করে, তাহলে তোমরা অনেকদিন ধরে লিভ টুগেদার করতে, তাই না? শিবা কিছু বলে না, হাসি দেয় একটা। শিবার মা তাকে জিজ্ঞেস করে মিত্রা যোগাযোগ করেছে কিনা। শিবা বলে, করবে হয়তো কিছুদিন গেলে, কিন্তু মিত্রার খোঁজ আসে না। শিবা এবার কার্তিকের সাথে দেখা করতে যায়। কার্তিক তো তাকে দেখেই বুঝতে পারে সে মিত্রার লাভার। কার্তিক বলে, মিত্রা আমাদের বাড়িতে এসে আমার ফ্যামিলিকে সব বুঝিয়ে বলে গেছে, তাই এই বিয়েটা হবে না। শিবা অনেক খুশি হয়, কার্তিককে ধন্যবাদ জানায়। কার্তিক বলে, ভালোবাসার জন্য তুমি যা করেছো তাতে বোঝা যায় তুমি অনেক সাহসী, আর তাছাড়া তুমি অনেক লাকি এমন একটা সাপোর্টিভ পার্টনার পেয়ে। শিবা তাকে আবারও ধন্যবাদ দিয়ে চলে আসে। এবার পরের দিন প্রীতিকে কল করে জিজ্ঞেস করে মিত্রা তার সাথে যোগাযোগ করেছে কিনা। প্রীতিও জানায় যোগাযোগ হয়নি, তবে হলে অবশ্যই জানাবে। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন বাগানে বসে থাকার সময় শিবার ভাবি তার কাছে আসে, তাকে কিছু মোটিভেশন টাইপ কথা শোনায়। ভাবের কথাগুলো শুনে শিবা বুঝতে পারে আসলে তার মিত্রার পাশে দাঁড়ানো উচিত। শিবা এবার কার্তিককে ফোন করে আর মিত্রার বাড়ির ঠিকানাটা নেয়। যখন সে বাসে উঠে মিত্রার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তখনই মিত্রার মা তাকে কল করে আর ঘটনা জানায়। শিবার মুখ দেখে বোঝা যায় ভালো কিছু হয়তো বলেনি মিত্রার মা। শিবা দ্রুত হসপিটালে আসে। এখানে জানা যায় মিত্রা অপারেশন থিয়েটারে। এখান থেকে ফিরে গিয়ে বাবার সাথে তার তুমুল ঝগড়া হয়। তার বাবা কিছুতেই মেনে নিবে না শিবাকে, মিত্রার ফোন পর্যন্ত ভেঙে ফেলে। মিত্রা এরপর রাগ করে বাড়ির বাইরে গিয়ে ছাদে বসে আকাশ দেখতে থাকে। তার অনেক মন খারাপ। হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নেওয়া হয়। মারাত্মক অবস্থা ছিল, তাই ডক্টর তাকে বড় হসপিটালে রেফার করে। আর তাই মিত্রা এখন এখানে। মিত্রার চিকিৎসার পরে ডক্টর জানায় মিত্রার জটিল রোগ ধরা পড়েছে। তার ব্রেইন সেল আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ব্রেইন সেলের পর আস্তে আস্তে সেটা শরীরের অন্যান্য সেলেও আক্রমণ করতে পারে। মিত্রার বাবা জিজ্ঞেস করে, চিকিৎসা করলে কি ভালো হবে? ডক্টর বলে তারা চেষ্টা করবে, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। সবাই তো কান্নাকাটি করতে থাকে। শিবাও সেখানে ছিল। সে দ্রুত মিত্রার কেবিনে যায়। তার এই অবস্থা দেখে সে ইমোশনাল হয়ে পড়ে। সেদিন মিত্রাকে কত বাজে কথা বলে হার্ট করেছিল, সেটা মনে করে সে অনেক কষ্ট পায়। কান্না করতে করতে কেবিন থেকে বেরিয়ে যায়। হসপিটালের বাইরে এসে কান্না করতে থাকে। তার বুকটা যেন ফেটে যাচ্ছিল দুঃখে। আসলেই ভালোবাসার মানুষ এভাবে মৃত্যুর সাথে লড়াই করছে, এটা দেখার জন্য অনেক সাহস লাগে। শিবা এখন বেশিরভাগ সময় হসপিটালেই কাটায়। তার কাজ আন্না সামলে নেবে বলে। এখন মিত্রার পাশে শিবার থাকাটাই উচিত।
মিত্রার জ্ঞান ফিরতে 2-3 দিন লাগে। শিবা সবসময় তার পরিবারের পাশে থেকে সাহায্য করে গেছে। মিত্রার বাবা তার সাথে কথা না বললেও মেয়ের প্রতি এত সচেতনতা দেখে মনে হয় একটু মন গলে। মিত্রার জ্ঞান ফিরলে তার বাবা তাকে জানায় শিবাকে নিয়ে প্রবলেম নেই, সে মেনে নিবে। মিত্রা শিবাকে কথাটা জানায়, খুব খুশি হয় তারা। প্রতিদিন শিবা মিত্রার দেখাশোনা যত্ন নেয় নিয়ম করে। রাতে তার কেবিনে থাকে, যখন যেটা লাগে সাহায্য করে। এভাবেই দিন যায় তার। মিত্রা এখন মাঝে মাঝে অক্সিজেন সিলিন্ডার ছাড়া শ্বাস নিতে পারে, তবে ডক্টর ইমার্জেন্সি হিসেবে অক্সিজেন ব্যবস্থা রাখতে বলে দিয়েছে। শিবার মাঝে মাঝে একা একা বাইরে গিয়ে চলার সময় মন খারাপ হয়, কিন্তু কি আর করার, ভাগ্য মেনে নিতেই হয়। প্রীতিও মিত্রার সাথে দেখা করতে আসে। এভাবে একদিন রিসেপশনে একটা বাচ্চা মেয়ের সাথে কথা বলতে গিয়ে শিবা জিজ্ঞেস করে, মেয়েটার কে হসপিটালে আছে? মেয়েটা বলে, আমার মা। আর তোমার? শিবা বলে, আমার স্ত্রী। শিবাকে সারাদিন প্রায় তার সাথে থাকতে দেখে মিত্রা জিজ্ঞেস করে, সে কাজ করে না? শিবা বলে, হঠাৎ এই প্রশ্ন কেন? মিত্রা বলে, সারাদিন এখানে পড়ে থাকো তাই। শিবা কিছু বলে না। মিত্রা বলে, আমাকে একটু জড়িয়ে ধরবে? শিবা বিছানার কাছে এসে বসে আস্তে আস্তে মিত্রাকে জড়িয়ে ধরে। পরের দিন দেখা যায় মিত্রার পরিবার মিত্রাকে পুরো হসপিটালে খুঁজে পাচ্ছে না। নার্সদের জিজ্ঞেস করে, রোগীদের জিজ্ঞেস করে, এমনকি প্রত্যেকটা রুমে গিয়ে দেখে, কিন্তু কোথাও সে নেই। আবার দেখা যায় শিবাও মিসিং। দুই পরিবার চিন্তায় পড়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় দুজন হসপিটাল থেকে বেরিয়ে গেছে। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত কেউ জানে না। এমন ক্রিটিক্যাল রোগী নিয়ে এমন কাজ করা মোটে উচিত হয়নি। মিত্রার বাবা এসে শিবার বাবাকে যা নয় তাই বলে অপমান করতে থাকে। তার নির্লজ্জ ছেলের জন্য আজ মিত্রার এই অবস্থা। মিত্রার বাবা মিত্রাকে কতবার বাড়ি ফিরে যেতে বলেছিল, কিন্তু যায়নি। আজ এই দৃশ্য দেখতে হবে বলেই হয়তো। শিবার বাবাকে এভাবে অপমান করা দেখে মিত্রার বড় বোন মুখ খোলে। সে বলে, বাবা, তুমি তো মিত্রাকে বাড়ি নিয়ে জোর করে বিয়ে করাতে চেয়েছিলে। তোমার কাছে তোমার স্ট্যাটাসটাই সবচেয়ে বেশি। কখনো মিত্রার কথা ভেবেছিলে? মিত্রার এই অবস্থার জন্য তোমারও হাত আছে, তাই অন্যকে দোষ দেওয়ার আগে ভেবে নেবে। শিবার ভাবিও তার সাথে তাল দিয়ে বলে, আপনার কাছে মনে হয় কষ্ট একটা শব্দ, কিন্তু মিত্রা জানে এই কষ্ট কিভাবে নিতে হচ্ছে। নরকের মতো যন্ত্রণা সহ্য করছে সে, তাই সে জানে কাকে পাশে রাখলে সে শান্তি পাবে। সে সেটাই করেছে। অযথা আপনারা আপনাদের অহংকার বজায় রাখতে অন্যকে কষ্ট দেবেন না। মিত্রা আর শিবা শেষ কয়টা দিন সুন্দর স্মৃতি গড়ার উদ্দেশ্যে কেরালার পথে যাত্রা করে। লঞ্চে বসে মিত্রা বলে, এরপর আমরা কোথায় যাব? সোজা পুলিশ স্টেশনে? শিবা বলে, এসব চিন্তা বাদ দাও, আমরা এখন সুন্দর স্মৃতি জমা করতে বের হয়েছে। এর মধ্যে শিবার ভাই মেসেজ করে জানায় মিত্রার পরিবার নাকি থানায় কেস করবে। শিবা বিপদে পড়তে পারে। শিবার ফিরে আসা উচিত, কিন্তু শিবা বলে, আর কয়দিন বা বাঁচবে মিত্রা? শেষ কয়টা দিন নিজের মতো করে বাঁচুক। আর এখানে সেই কটেজের দৃশ্য আসে, যেটা আমরা মাঝে মাঝে বিভিন্ন সময় দেখেছিলাম। মানে এই যে অসুস্থতার পরেই তারা কটেজ থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে বের হয়েছিল, আর সেটার খণ্ডচিত্র মাঝে মাঝে দেখেছিলাম। যাই হোক, শিবা এবার মিত্রাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরে। প্রথমে সমুদ্রের পাশে যায়। মিত্রা বলে, জাদুর শহর চেন্নাই, সেখানে আমাদের সুখ দুঃখ কত কিছুর স্মৃতি আছে। শিবা বলে, কেরালা বসে তুমি চেন্নাইয়ের কথা ভাবলে হবে? তুমি তো বলেছো অতীত নিয়ে না ভেবে বর্তমান নিয়ে ভাবা উচিত। সেই অনুযায়ী মিত্রা তার প্রতিটি মুহূর্ত এনজয় করে। শিবাও তাকে তার মতো এনজয় করতে দেয়। প্যারাগ্লাইডিং সহ বিভিন্ন অ্যাডভেঞ্চার, ঘোরাঘুরি, সব জায়গায় শিবা তাকে নিয়ে যায়। অনেক সুন্দর স্মৃতি জমা করতে থাকে তারা। শিবার কাছে মনে হয় ভালোবাসা আসলে চাওয়ার জিনিস না, এটা ভাগ্য, ভাগ্যে থাকা লাগে। এর মাঝে একদিন তো মিত্রা শিবাকে না চেনার অভিনয় করে। শিবা ভাবে সত্যি ভুলে গেছে, কিন্তু মিত্রা পরে বলে, এভাবে একদিন ভুলে গেলে কি করবে? শিবা বলে, এসব নিয়ে আর কখনো মজা করবে না। টুকটাক খুনসুটির সাথে এভাবে প্রতিটি দিন একটা একটা করে পার হতে থাকে। একদিন ঘুরতে ঘুরতে বাজারের মধ্যে শিবা মিত্রাকে হারিয়ে ফেলে। পুরো বাজার এলাকা তন্ন তন্ন করে খোঁজে, অবশেষে তাকে পায়। শিবার তো মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। শিবা বলে, এটা চেন্নাই না যে হারিয়ে গেলে সহজে খুঁজে পাবো, তাই সাথে সাথে থেকো। তারা রাতের বেলা নৌকায় নদীর সৌন্দর্য দেখতে বের হয়। মিত্রা ভাবে, এভাবে যদি আরো অনেকদিন এনজয় করতে পারতো। দিনগুলো কেন যে ফুরিয়ে যাচ্ছে। শিবা মিত্রাকে তার ইচ্ছা মতো উপভোগ করতে দেয়। তারা কটেজে ফিরে এসে দেখে দুজনের পরিবার সেখানে এসেছে। মিত্রার বাবা দূরে দূরে ছিল। মিত্রাও তার সাথে এগিয়ে কথা বলে না। মিত্রা হুট করে ঘরে গিয়ে বসে বলে শিবা তার সাথে এসে জিজ্ঞেস করে সমস্যা কিনা। শিবা দেখে সে কাপড়ের বাথরুম করে দিয়েছে। নিজের শরীরের প্রতি মিত্রার নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। তাকে পরিষ্কার করে শুইয়ে দিয়ে বের হয় শিবা। মিত্রার বাবা মা দেখা করতে আসে তখন। শিবা তার ভাইয়ের সাথে মিত্রার অসহায় অবস্থা নিয়ে কথা বলছিল মন খারাপ করে। তখন মিত্রার বাবা আসে। শিবা তাকে সরি বলে আর সে শিবাকে জড়িয়ে ধরে। অনেকক্ষণ জড়িয়ে ধরে কান্নাকাটি করে। মিত্রার বাবা চলে গেলে শিবা কল্পনা করে সেই স্মৃতি, যখন হসপিটালে মিত্রা তাকে ট্যুরে নেয়ার জন্য রিকোয়েস্ট করে। এর কিছুদিন পরেই আসে সেই মুহূর্ত যেদিন মিত্রা আর রেসপন্স করে না, কাউকে চেনে না, কোনো ঔষধ চিকিৎসা কাজ করে না।
সেদিন কান্না করতে করতে আর স্মৃতি মনে করতে করতে শিবা বেরিয়ে আসে হসপিটালের রুম থেকে। মিত্রা মারা যায়। তার শেষ কাজের দিনে শিবার বাবা তাকে সান্ত্বনা দেয়। মানুষ মরণশীল। মানুষ জন্মের সময় আমরা স্বাগত জানাই হাসি মুখে, আর চলে গেলে তার স্মৃতি নিয়ে বাঁচি। তুমিও মিত্রার স্মৃতির সাথে তাকে মনে রাখবে, নিজেকে শক্ত করবে, কারণ তোমাকেও জীবন পার করতে হবে। জীবন কারোর জন্য হয়তো থেমে থাকে না, আমাদেরও থেমে থেকে লাভ নেই। এর কিছু সপ্তাহ পর আমরা মিত্রার সমাধিস্থল দেখি। শিবার ভাই ভাবি একটা বাচ্চাকে দত্তক নেয়, আর শিবা মিত্রার স্মৃতি নিয়ে এগিয়ে যায় জীবনের পথে। মিত্রা শেষ কয়েকদিনে একটা ডায়েরি লিখেছিল। সেই ডায়েরি আর মিত্রার হাতের ব্রেসলেট এখন শিবার সঙ্গী। শিবা আবার তাদের সেই পুরনো ফ্ল্যাটে যায় যেখানে মিত্রা লিখে এসেছিল গুড বাই, আর এখানেই মুভির এন্ডিং ঘটে। ভালোবাসা এমন এক অনুভূতি যেন মরে গিয়েও আজীবন সাথেই থাকতে পারে। গাইজ, এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। আজকের এই রোমান্টিক এবং ইমোশনাল আজকের এই মুভির গল্প কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মুভির স্টোরিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।